নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে অনেকগুলো ক্রিকেট রিলেটেড, আইপিএল রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করার আছে, যার মধ্যে কালকের আরসিবি বনাম গুজরাট ম্যাচটা নিয়েও আমরা কথা বলবো, যেই ম্যাচে আরসিবি একটা বড় হারের সম্মুখীন হলো। বাট ব্যাপারটা হচ্ছে, কালকে রাত্রেই ভিডিওটা দেবার প্ল্যান ছিল, বাট এত ঝড় বৃষ্টি, লোডশেডিং দিতে পারিনি, ফলে সেখানে আজকে একটু ভিডিওটা দিতে দেরি হচ্ছে। বাট অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করার আছে, এবং তার মধ্যে প্রথম টপিক যেটা, সেটা আবারও আম্পায়ারিং নিয়ে। কালকের আরসিবি বনাম গুজরাট টাইটান্স ম্যাচে রজত পাটিদারের ক্যাচ, যেটা জেসন হোল্ডার নেয়, সেই ক্যাচ নিয়ে কন্ট্রোভার্সি। অনেকে বলছে আউট, অনেকে বলছে আউট নয়। এবার প্রশ্নটা হচ্ছে আসলে কি ছিল। বাট ব্যাপারটা হচ্ছে যে এই আইপিএলে এখন অবধি আমরা এত আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্ত দেখেছি, অলরেডি অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল মুভমেন্ট হয়ে গিয়েছে। এবং প্রথম ম্যাচে ফিল সল্ট একটা হেনরিক ক্লাসেনের ক্যাচ নিয়েছিল সম্ভবত, সেখান থেকে শুরু হয়েছিল। তারপর কলকাতার দুটো ম্যাচে আমরা দেখেছি, কেকেআর ভার্সেস এলএসডি ম্যাচে একটা ফিন অ্যালেনের ক্যাচ, যেটা 6 হয়ে গিয়েছিল, একটা রঘুবংশের রান আউট। তো অনেক আমরা এমন সিদ্ধান্ত দেখে ফেলেছি, যেটা দেখে আম্পায়ারদের উপর ভরসা করাটাও কঠিন। আর সব থেকে বড় কথা, এই যে তিনটে ঘটনা বললাম, ফার্স্ট ম্যাচে ক্লাসেনের ক্যাচ নিয়েছিল ফিল সল্ট, যেখানে তার পা বাউন্ডারিতে ঠেকেছিল, এবং তারপর তোমার দিগ্বেশ রাঠি, যেটা ক্যাচ নিয়ে বাউন্ডারিতে ঠেকেছিল তার পা। বা রঘুবংশীর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু রোহন পণ্ডিত থার্ড আম্পায়ার ছিল। কালকে কে থার্ড আম্পায়ার ছিল আমি ঠিক খেয়াল করিনি তখন। বাট ব্যাপারটা হচ্ছে, জেসন হোল্ডার যে ক্যাচটা নিয়েছিল, ওটা কি সঠিক ক্যাচ ছিল, সেই প্রশ্নটা আসছে। এবং আমার সিম্পল একটা, যেটা আমি বুঝি খেলা বা যতটুকু রুল জেনেছি, যে একটা প্লেয়ার যতক্ষণ বলের কন্ট্রোল না নিতে পারছে, ততক্ষণ সেটা ক্যাচ নয়। এবার সেটা এক সেকেন্ডের মধ্যেও তুমি বলের কন্ট্রোল নিয়ে বল ছুঁড়ে ফেলে দাও, সেটা ক্যাচ হবে। তবে কন্ট্রোলে না থাকলে 4-5 সেকেন্ড বল হাতে রাখলেও সেটা ক্যাচ নাও হতে পারে, বাউন্ডারি লাইনে যেরকমটা হয়ে থাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে জেসন হোল্ডার প্রথমে ক্যাচটা নেয় এবং দেন পড়ে যায়। আর এই যে মোমেন্ট, এই জায়গাতে যে জেসন হোল্ডার যখন পড়ছে, এখানে বল কি মাটিতে ঠেকছে? এবার ফিঙ্গার আন্ডারনিথ বলে একটা ব্যাপার হয়, যে বলের নিচে ফিঙ্গার থাকলে চোখের দেখায় মনে হতে পারে যে বল মাটিতে ঠেকছে, বাট বল ঠেকে না অনেক সময় মাটিতে। তো আমার মনে হয় এই মোমেন্টে যদি বল মাটিতে ঠেকে, গ্রাউন্ডে ঠেকে, যেটা দেখে মনে হচ্ছে, তাহলে কিন্তু ওটা আউট নয়। কারণ এখনো অবধি জেসন হোল্ডার পুরোপুরি বলের কন্ট্রোলে নেই। তারপর জেসন হোল্ডার আর একটা জিনিস করে, যখন ওঠে তখন বলটার উপর চাপ দিয়ে ওঠে, এবং সেখানে বল ক্লিয়ারলি গ্রাউন্ডে টাচ করছে। বাট ঠিক আছে, তুমি এই জায়গাতে তাকে সেই বেনিফিট অফ ডাউটটা দিতে পারো যে ততক্ষণে ক্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে। বাট তার আগে যখন ক্যাচটা নিয়ে এসে পড়ছে, সেই সময় যদি বল গ্রাউন্ডে থাকে, তাহলে কিন্তু ওটা নট আউট হওয়ার কথা। এবং আমার দেখে নট আউটই হওয়ার চান্স বেশি মনে হচ্ছিল, আমার পার্সোনালি নট আউট মনে হচ্ছিল। কারণ এই টাইপের সিচুয়েশন আমরা দেখেছিলাম ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাসে, যে মিচেল স্টার্কের ক্যাচ, বা তোমার বিগ ব্যাশ লিগে কুপার কর্নলি একটা ক্যাচ নিয়েছিল, দুটো ক্ষেত্রেই কিন্তু নট আউট দেওয়া হয়েছিল। বাট এই ক্ষেত্রে আম্পায়ার কিন্তু আউট দিয়েছে, এবং এখানে কিন্তু আরসিবি নিজেদেরকে আনলাকি মনে করতেই পারে, কারণ এরপর থেকেই ম্যাচের সিচুয়েশনটা পুরো পাল্টে গিয়েছিল। আরসিবি মাত্র 155 রানই করতে পারে সেখান থেকে। বাট এর জন্য অবভিয়াসলি তুমি আরসিবির ব্যাটসম্যানদের কিছু শর্ট সিলেকশনকেও দায়ী করবে, কারণ একটু বুদ্ধি করে খেললে 175 বা 180-তে পৌঁছানো সম্ভব ছিল, এবং সেই রান নিয়ে গুজরাটের বিরুদ্ধে লড়াই করা যেত। কারণ আরসিবির বোলাররা বর্তমানে ভালো করছে। এবং কালকের ম্যাচের কথা বললে, তারপর গুজরাট রান চেস করতে আসে, এবং শুভমান গিল ভাই জস হ্যাজেলউডের ওভারে যে ব্যাটিং করলো, আলাদা লেভেলের ব্যাটিং করেছে। তার আগে ভুবনেশ্বরকেও একটা শট মারে, ক্লাস ব্যাটিং করেছে শুভমান গিল রান পেয়েছে, জস বাটলার রান পেয়েছে। বাট এই গুজরাট টাইটান্সের ব্যাটিং অ্যাটাকটা অনেকটাই টপ 3-র উপর ডিপেন্ডেন্ট। আর এই টপ 3 আউট হয়ে যাওয়ার পর যে কোনো সিচুয়েশন থেকেই মনে হয় গুজরাট হেরে যেতে পারে। বাট যাই হোক, দিনের শেষে তারা জিতে গিয়েছে। তোমার আরসিবি তাদের তৃতীয় হারের সম্মুখীন হলো। তবে ডেফিনেটলি আরসিবি হয়তো খুব একটা ভালো ক্রিকেট খেলেনি এই ম্যাচে, আমরা বলতে পারি। কারণ যে ধরনের ক্রিকেট আমরা আরসিবির থেকে দেখছি, সেই ক্রিকেটটা দেখা যায়নি আরসিবির থেকে এই ম্যাচে। আর সব থেকে বড় কথা, ভেঙ্কটেশ আইয়ার কি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েও খুব একটা লাভ হয়নি। ঠিক আছে, লাস্টের দিকে তার সঙ্গে ভুবনেশ্বরের একটা পার্টনারশিপ হয়েছিল, যেখানে ভুবনেশ্বরই মেন রোলটা প্লে করেছিল। বাট আমার মনে হয়, যখন তোমার টিম কম রান করছে, তুমি একটা লাস্টের দিকে ব্যাটসম্যান এনে সে 10-15 রান কন্ট্রিবিউট করবে, কতটা লাভ হবে তাতে আমি জানি না। তার থেকে তোমার টিমে একটা এক্সট্রা বোলার থাকলে সে 20 রান কম নিয়েও ফাইট করতে পারবে। এটা আমার থট প্রসেস। বাকি তোমরা জানিও তোমরা কি এই বিষয়ে মনে করো। তো আরসিবি তো কালকে হেরে গিয়েছে, গুজরাট টাইটান্স জিতেছে। তবে বাকি বলতে গেলে কিন্তু আরও বেশ কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। তার মধ্যে একটা দেখলাম, পাঞ্জাব কিংসের প্লেয়াররা দেখলাম খুব নাকি রেগে গিয়েছে। হরপ্রীত ব্রাড বলছে, আমাদেরকে ম্যাচ হেরে যত না আমাদের কষ্ট হয়েছে, রাজস্থান রয়্যালস ট্রল করেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা থেকে আমাদের কষ্ট হয়েছে। আমরা জবাব দেবো যখন, তখন দেখবে ডাল বাটি চুরমা এইসব বলেছে। হর্ষদীপ বলছে, মানুষ চাইছিল আমরা কবে হারবো, আমাদের হারটাকে ভীষণভাবে সেলিব্রেট করছে। এইসব দেখলাম পাঞ্জাব কিংসের প্লেয়াররা খুব ইমোশনাল হয়ে গিয়েছে। তারা ওই একটুখানি রাজস্থান রয়্যালস ট্রল করেছে, সেটা নিতে পারেনি। তো হর্ষদীপ পাজি, লাভ ইউ। তবে দেখো, তোমাদের ব্যাপারটা হচ্ছে যে তোমাদের পাঞ্জাব কিংস টিমকে আমরা কেউ খুব একটা সিরিয়াসলি নিতামও না, এখনও কেউ খুব একটা নেয়ও না। লাস্ট 2 বছর ভালো ক্রিকেট খেলছো, ভালো কথা। বাট ব্যাপারটা হচ্ছে যে
কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে, এই টিমগুলো যে লেভেলে আছে সেই লেভেলে তোমরা নেই। এবং সেখানে অবভিয়াসলি আরসিবির হয়তো আইপিএল ট্রফি জিততে এতদিন সময় লেগেছে, বা আমরা ব্যান্টার ফান মজা করি আরসিবির সঙ্গে যে আরসিবি এই করেছে সেই করেছে, বাট আরসিবিরও লেভেল তোমাদের থেকে অনেক উপরে। তারা 18 বছরে 9-10 বার আইপিএল প্লে অফস খেলেছে, তোমরা 2 থেকে 3 বার খেলেছো। আর শেষ 2 বছর তোমরা একটু ভালো ক্রিকেট খেলছো, তোমাদের সোশ্যাল মিডিয়াতে ট্রলিং চরম লেভেলে চলে গিয়েছে, তোমরা প্রত্যেক টিমের পেছনে লাগছো। সেখানে তোমরা যদি প্রত্যেক টিমকে ট্রল করো, কেউ না কেউ জিতলে তো জবাব দেবেই। আর সব থেকে বড় কথা, এরকম ট্রলিং তোমাদের পেজ থেকে সবসময় চলছে। বিশেষ করে গত বছর কেকেআরকে হারানোর পর রিঙ্কু সিংকে ট্রলিং, কেকেআরের প্লেয়ারদের ট্রলিং, সব কিছু আমরা দেখেছিলাম। এই বছরও তোমাদের একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর তোমাদের ক্যাপ্টেন সরপঞ্চ সাহেবের বোন নাচছে যে আমরা 1 পয়েন্ট দান করে দিলাম, তো তখন তোমাদের কিছু অসুবিধা হয় না। আর রাজস্থান রয়্যালস যেই একটু তোমাদের হালকা করে ট্রল করলো, তোমাদের এত পেছনে লেগে গেল। তো স্পোর্টসম্যান হিসেবে নিতে শেখো। কালকের আরসিবি বনাম জিটি ম্যাচই দেখো না, কত সুন্দর আমরা ব্যান্টার দেখলাম। আগের দিন সুয়াস শর্মা শুভমান গিলের সেলিব্রেশন কপি করে পোস্ট দিয়েছিল, কালকে শুভমান গিল দিয়ে দিয়েছে বিরাট কোহলি তার দিকে মানে রেগে মেগে তাকিয়ে আছে সেই একটা ছবি দিয়েছে, জেসন হোল্ডারের সঙ্গে একটা ছবি দিয়েছে, প্লে বোল্ডের জায়গায় প্লে হোল্ড করে দিয়েছে। এটা ফান ব্যান্টার, এগুলো মজা হিসাবে নিতে হয়। তোমাদের সোশ্যাল মিডিয়া টিম সবসময় অন্য টিমেদের পেছনে লাগবে আর তারা তোমাদেরকে কিছু বলবে না, এটা হয় নাকি? তো সেখানে কিন্তু রাজস্থান রয়্যালসের ওই ফান ব্যান্টারে পাঞ্জাব কিংসের প্লেয়াররা দেখছি ভীষণ রেগে গেছে, বলছে আমরা হারিয়ে দেখাবো তখন আমরা কি করতে পারি, তখন আমরা যা ট্রল করবো না, হরপ্রীত ব্রার বলছিল। দেখা যাক। তো পাঞ্জাব বনাম রাজস্থান, এরা জোর করে সবার সাথে রাইভালিটি নিতে চাইছে এই পাঞ্জাব কিংস টিমটা। বাকি আরেকটা বিষয় হচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, তাদের বিদেশি প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট কেন হচ্ছে না সেই নিয়ে অনেকের প্রশ্ন ছিল। তো সেখানেই এলএকেআর একটা ফটো ড্রপ করেছে, এই ফটোটা, এবং এখানে দেখে বেশ কয়েকটা প্লেয়ারকে আমরা হয়তো আইডেন্টিফাইও করতে পারি। যেখানে দেখে তো মনে হচ্ছে একদম লাস্টে যে আছে এইদিকে বাঁদিকে, তাকে পাথিরানার মতো লাগছে। তারপর সুনীল নারাইন আছে, আন্দ্রে রাসেল আছে, জেসন হোল্ডার আছে, রব্বান পাওয়েল আছে, এদের তো চেনা যাচ্ছে। তারপরের জন কি সম্ভবত অ্যালেক্স হেলস, লাস্টে কি মঈন আলী আছে, কেউ কেউ বলছে ওটা ইয়ানিক কারিয়াও হতে পারে। তো দেখা যাক লাস্টের জন কে আছে, সেটা একটা ইন্টারেস্টিং। বাকি দুজন তোমার ডান দিক থেকে লাস্ট দুজন, একটা আন্দ্রে ফ্লেচার হতে পারে, সেই একটা পসিবিলিটি কিন্তু আছে, যাকে তোমার এলএকেআর ব্যাক করতে পারে। আর একজন হতে পারে শারফেন রাদারফোর্ড, সিওর না। তো শেষ 3 জনকে নিয়ে একটা প্রশ্ন থাকছে। আর যদি একদম লাস্টের জন মানে বাঁদিকের, যাকে মাতিসা পাথিরানার মতোই তো লাগছে, তো সেখানে মাতিসা পাথিরানা হলে সেখানে আমরা বলতে পারি যে মাতিসা পাথিরানাকে নিয়ে হয়তো ওভারঅল নাইট রাইডার্স ম্যানেজমেন্টের লং টার্ম প্ল্যানিং আছে। তাকে কেকেআরের পাশাপাশি আমরা আদার্স কেকেআরের যে ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানেও খেলতে দেখতে পাবো। তবে ফিন অ্যালেনকে দেখতে পেলেও ভালো লাগতো। ফিন অ্যালেন যদিও তার পুরোনো টিমেই আছে সম্ভবত, বাট ফিন অ্যালেনকে যদি কোনোভাবে নিয়ে আসতে পারতো এই টিমটা অনেক স্ট্রং হতো, কারণ অ্যালেক্স হেলস তার থেকে ফিন অ্যালেন তো বর্তমানে অনেকটা বেটার চয়েসই হতে পারতো। তো সেখানে তোমরা জানিও যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ফরেন সিলেকশন নিয়ে তোমাদের কি মতামত। যখন অফিসিয়াল হয়ে যাবে তখন আমরা আরও ডিটেলে আলোচনা করতে পারবো। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।